অবশেষে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ব্যারিস্টার রুমিন ফারহানা আজ থেকে অনেক মাস পূর্বে একটা কথা বলেছিলাম। ব্যারিস্টার রুমিন ফারহানাকে যেদিন বহিষ্কার করা হয় সেদিন বলেছিলাম বর্তমান সরকার অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে, ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান সরকারের সংসদে সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদকে উত্তপ্ত রাখবে। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রেসার এই সরকার নিতে পারবে না, সেটা আজ সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার মতাদর্শ কিংবা তার আদর্শ কিংবা ব্যক্তিগতভাবে তাকে আপনারা অপছন্দ করতেই পারেন, কিন্তু ক্ষমতাকে বারবার প্রশ্নবিদ্ধ করা, ক্ষমতাকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখানো, ক্ষমতার মসনদকে তর্কের মধ্যে রাখা, এই কাজটা ব্যারিস্টার রুমিন ফারহানা করে গেছে। আওয়ামী লীগের শাসনামলে 17 বছর ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম মেইনস্ট্রিম মিডিয়াতে নিজেকে উত্থাপন করেছে, নিজেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে, বাংলাদেশ আওয়ামী লীগের গভীর সমালোচনা করেছে, কঠিন সমালোচনা করেছে, এটা কিন্তু আমরা দেখেছি। এখন এই মুহূর্তে বিএনপি সব থেকে বড় বিপদে পড়বে ব্যারিস্টার রুমিন ফারহানার কারণে। গত কয়েকদিন থেকে দেখছিলাম গণমাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপিতে যোগদান করতেছে, ওই দলে যোগদান করতেছে, সেই দলে যোগদান করতেছে। এটা নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা অলরেডি ডয়েচে ভেলেতে তিনি বলে দিয়েছেন তিনি আপাতত কোনো দলে যোগদান করছেন না। এটা ব্যারিস্টার রুমিন ফারহানার একটা চমৎকার সিদ্ধান্ত, কারণ তিনি যে ব্যক্তিগত ইমেজ সৃষ্টি করেছেন, এখন যদি অন্য কোনো দলে যোগদান করেন সেই ইমেজটা আর থাকবে না, তার যে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে সেটা আর থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য, তাকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য সমর্থকরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কারণ সেই অঞ্চলে চাইনি বিএনপি ক্ষমতায় আসুক। আর ব্যারিস্টার রুমিন ফারহানার মারাত্মক জনপ্রিয়তা আছে, কারণ তার পিতা একজন ভাষা সৈনিক অলি আহাদ। এই জায়গা থেকে তার একটা সিম্পেথির জায়গা তিনি পেয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আজ সংসদে যেই বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য সম্পূর্ণ শেষ করার পূর্বেই সরকার সংসদে তার মাইক্রোফোন সুইচ অফ করে দিয়েছিল, সেই বক্তব্যটা প্রিয় দর্শক আপনাদের দেখা উচিত। আমি জানি অনেকে দেখেছেন ইতিমধ্যে, তারপরেও আবার একটু দেখেন। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। বর্তমান সরকারের জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী, এই 4টা মন্ত্রী, আরো একটা আছে স্বাস্থ্যমন্ত্রী, আমি নিশ্চিত হয়ে বলতে পারি এরা সম্ভবত সব সময় নেশার ঘুরে আচ্ছন্ন থাকে, এরা সব সময় নেশাগ্রস্ত থাকে, এরা অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। কেন বলছি দেখেন, কয়েকটা সংবাদের হেডলাইন দেখেন। ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 9% কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম 9% কমে গেছে, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার গতকাল প্রজ্ঞাপন জারি করে তেলের দাম বাড়িয়েছে। জ্বালানি মন্ত্রী সে বলতেছে বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য। বিশ্ববাজারে 9% তেলের দাম কমে গেছে, কিন্তু সরকার প্রতি লিটারে 20 টাকার মতো তেলের দাম বাড়িয়েছে। এই হচ্ছে বাংলাদেশের মন্ত্রীদের অবস্থা। সিলিন্ডার গ্যাস, এলপিজি গ্যাস, গত 17 দিনের ব্যবধানে 570 টাকা গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। আজ এক প্রজ্ঞাপন দেখলাম
মেন স্ট্রিম মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশ হয়েছে, বাড়লো এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডার 1940 টাকা। 12 কেজির সিলিন্ডার 1940 টাকা মূল্যে আপনাদেরকে কিনতে হবে। এখন আপনাদের রান্নার চুলা জ্বলবে না, মধ্যবিত্ত যারা আছেন তাদের রান্নার চুলা জ্বলবে না, এটা বুঝাই যাচ্ছে। এবং এই সিলিন্ডার গ্যাসের দাম আরো বাড়বে, ক্রমান্বয়ে বাড়বে, এটা কমবে না। বাংলাদেশের ডিএপি সার কারখানা, একটা মাত্র ডিএপি সার কারখানা, সেটা বন্ধ হয়ে গেছে। বাসের ভাড়া, বাসে 64%, লঞ্চে 1.5 গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর মাই কান্ট্রি। আই হ্যাভ এ প্ল্যানের চমৎকার বাস্তবায়ন চলতেছে বাংলাদেশের বর্তমান সংসদে। বর্তমান সরকার চমৎকার ভাবে বাস্তবায়ন করছে। আমাদের কার্ড বাবা, আমাদের তেল বাবা, আমাদের জ্বালানি বাবা, আমাদের স্বাস্থ্য বাবা, আমাদের সার বাবা, আমাদের শিশু মুক্তিযোদ্ধা, তিনি চমৎকার ভাবে তার প্ল্যান বাস্তবায়ন করছেন। এমন প্ল্যান বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে, বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে, বাংলাদেশের মানুষ হাহাকার করতেছে। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি একটা আহ্বান থাকবে, আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, ঠিক আছেন, আপনি সমালোচনা করে যান। আপনি তো সবসময় ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, আপনার এই চরিত্রের কারণে আপনাকে ভালো লাগে। আপনি কোন দল করেন, কোন দল করেন না, সেটা দেখার বিষয় না। কিন্তু এই সরকারের অপকর্ম, এই সরকারের স্বজনপ্রীতি, এই সরকারের অনিয়ম, এই সরকারের দুর্নীতি, এই সরকারের সবকিছু তুলে ধরতে হবে। বাংলাদেশের স্টক মার্কেট থেকে 3,000 কোটি টাকা গায়েব। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড 3,000 কোটি টাকা মূলধন হারিয়ে ফেলেছে। কে চুরি করলো এই টাকা? এখন তো কোনো দরবেশ বাবা স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে না, তাহলে কে টাকাটা চুরি করলো? 3,000 কোটি টাকা হঠাৎ করে হারিয়ে গেল। এগুলোর প্রশ্নের উত্তর আমরা জানি না। আই হ্যাভ এ প্ল্যান এমন ভাবে বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে, যে প্ল্যান বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখেনি। কোন সেক্টরটা ভালো আছে আমাকে একটু বলেন আপনারা, কোন সেক্টর স্বাভাবিক আছে? শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ নাই, শিক্ষার্থীরা ক্লাসে ঠিকঠাক মতো যোগদান করতে পারতেছে না। কৃষকের সার নাই, কৃষকের সেচের জন্য বিদ্যুৎ নাই, তেল নাই। যারা যানবাহন চালায় তাদের জন্য জ্বালানি নাই, তারা যানবাহন চালাইতে পারে না, তাদের পরিবার না খেয়ে থাকে। হসপিটালে হামের টিকা নাই, হসপিটালে যাবতীয় সরঞ্জাম নষ্ট, হসপিটালে আইসিইউ সংকট, সিসিইউ সংকট। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী বলতেছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। জ্বালানি মন্ত্রীর যেই কাজ, সেই কাজ বাদ দিয়ে সে বলতেছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। জাতীয় সংসদে সরকার দল কিংবা বিরোধী দল কোন নেতা একবারের জন্য বাংলাদেশের এই সংকটগুলো নিয়ে কথা বলেছে? বলে নাই। তারা আছে এটা সংশোধন করতে হবে, এই বিল উত্থাপন করতে হবে, এটার নাম পরিবর্তন করতে হবে, এটার আইন সংশোধন করতে হবে, এই সব নিয়ে পড়ে আছে। বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার যে বিপর্যস্ত অবস্থা, এইসব নিয়ে ভাবার মতো সময় তারেক রহমানের নাই। বাবা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। তারেক বাবার দরবারে সব পাগলের মেলা জমে গেছে। এই পাগলরা হয় সিদ্ধি খায়, না হয় সারা রাত নেশা করে, সকাল সকাল ঘুম থেকে উঠে সংসদে গিয়ে আবুল তাবুল বকে। তাদের আচার আচরণ, তাদের কথা বলার ধরন, তাদের সবকিছু দেখে এটা বুঝাই যায় বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে, আপনাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা এই সর্বনাশী সরকারের হাত থেকে রক্ষা পাবেন না। যদি রক্ষা পেতে চান, আরো একটা গণ অভ্যুত্থান প্রয়োজন, এবং এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। দেখেন আপনারা যা ভালো মনে করেন। ভালো থাকবেন, পারলে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।